বিচার বিভাগের পৃথকীকরণ ও বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউয়ের ওপর আপিল বিভাগের রায় আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এই রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এই মামলার রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। ১৯৯৯ সালে মাজদার হোসেনের মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। পরবর্তীতে ২০১৭ সালে এই সংক্রান্ত গেজেট জারি করা হয়। এরপর ৩রা জানুয়ারি সেই গেজেট গ্রহণ করে আদেশ দেয় সুপ্রিম কোর্ট। ওপরমহলকে খুশি করতে আওয়ামী লীগ আমলে সাজানো হয় অনেক জঙ্গি নাটক। এসব করে পদোন্নতি বাগান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। আবার প্রতিবাদ জানানোয় রোষানলেও পড়েন অনেকে। গুম খুন সমর্থন না করলেও সর্বোচ্চ মহলের নির্দেশের বাইরে যেতে পারেননি অনেকে। গত ১.৫ দশকে গুমের ঘটনা নিয়ে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে বাহিনীর ভেতরে দ্বন্দ্ব, যন্ত্রণা ও মতবিরোধ। গুমের শিকার ব্যক্তিদের গুলি করে হত্যার পর ক্রসফায়ারে নিহতের দাবি করত বাহিনী। আলামত নষ্ট করতে নদীতে ফেলে দেয়া হতো অনেকের মরদেহ। গুম বিষয়ক কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। কমিশন বলছে, গুমের শিকার অনেক ব্যক্তিকে গুলি না করে ইনজেকশন প্রয়োগে হত্যা করা হয়। মরদেহ নিশ্চিহ্ন করতে জ্বালিয়ে দেয়া হয় ইটের ভাটায়। এছাড়া ট্রেন ও বাসের নিচে ফেলে হত্যার পর সাজানো হয় দুর্ঘটনার নাটক। এই বর্ণনাগুলো যারা প্রত্যক্ষদর্শী তাদের এবং ওই অপারেশনে যারা যারা ছিলেন উপস্থিত তাদের মধ্যকার কথা, কিন্তু এটা কিন্তু ভিকটিমদের না, এটা যারা পারপিট্রেটর বা ওই টিমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল যে সমস্ত সৈনিক বা জুনিয়র অফিসাররা, তাদের বক্তব্য নয়। আবার গুমের নির্দেশ অমান্য করায় কিংবা ভুক্তভোগীকে সহায়তা করায় অনেক কর্মকর্তাকে সমস্যায় পড়তে হয়। প্রতিবেদন বলছে, অনেক অফিসার নিরুপায় ছিলেন কারণ তাদের বাধ্য করা হয়। তারা এই ধরনের কাজে জড়িত ছিল এই কিলিং অপারেশনের মধ্যে, তাদেরকে তো নানাভাবে পুরস্কৃত করা হতো। যেমন ধরেন যে তারা বিভিন্ন অ্যাওয়ার্ডের যেটা আছে পুলিশের, পিপিএম, বিপিএম বার, এগুলো পাওয়ার ক্ষেত্রে, প্রাইস পোস্টিং পাওয়ার ক্ষেত্রে, তারপরে হচ্ছে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে, এই বিষয়গুলো ব্যাপকভাবে, অর্থবিত্ত, প্লট পাওয়া। বিগত আওয়ামী লীগ সরকারের দায়মুক্তির সংস্কৃতি ও কাঠামো এখনো বহাল আছে, যা তদন্তে বাধা তৈরি করছে, বলছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের সংখ্যানুপাতিক হার বিবেচনায় জাতীয় সংসদের উভয় কক্ষে প্রতিনিধি নির্বাচিত হলে আর কেউ স্বৈরাচারী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, এখনও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়নি। একটি দলের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। হাতে ছিল দলের প্রতীক, হাত পাখা। সমাবেশে পরে শোনানো হয় ১৬ দফা ঘোষণাপত্র। জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে। সমাবেশে অংশ নেয় জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। দাবি জানান ভোটের সংখ্যানুপাতিক হারে সংসদে বিভিন্ন দলের আসন নির্ধারণের। ইতিমধ্যে উচ্চকক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে। এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। সমাবেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, সংসদে উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের বিষয়ে বিভিন্ন দলের ঐক্যমত হয়েছে, যা বাস্তবায়নে গণভোটের দাবিও জানান তিনি। আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যা যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে আসন থাকবে।
এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। কোনো দল জালেম হওয়ার সুযোগ পাবে না। মৌলিক সংস্কারে গড়িমসি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের অনুপাতে আসন চাওয়া নতুন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়ে জাতীয় নির্বাচন ব্যাহত করার চেষ্টা চলছে। এদিকে বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা বিএনপির বিরুদ্ধে এখনও সক্রিয়। শনিবার বিকেলে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমানের স্মারক বই ও আর্কাইভ উন্মোচনের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ভোটের অনুপাতে আসন বিন্যাস জটিল প্রক্রিয়া। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আগে চাওয়া এক ধরনের ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটি উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে। এদিকে বনানীতে জাসাসের কর্মী সম্মেলনে যোগ দেন বিএনপি নেতারা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সংকট কেটেছে, কিন্তু আগে স্থানীয় নির্বাচন চেয়ে ব্যাহত করার চেষ্টা চলছে। লন্ডনে যখন আমাদের নেতার সাথে বৈঠক শেষ হয়, আকাশে তারা উঠেছে, আলো বেরিয়েছে, সে আলোর পথকে আবার রুদ্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে যে সংসদ নির্বাচন নয়, আগে হবে উপজেলা নির্বাচন। গত 15 বছর তরুণরা ভোট দিতে পারেনি, তারা এখন ভোটাধিকার প্রয়োগ করতে উদ্গ্রীব বলে জানান মঈন খান। যারা নির্যাতিত হয়েছে স্বৈরাচারী সরকারের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন তিনি। উমামা লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তার যাত্রা এখানেই শেষ। তিনি জানান, এনসিপি গঠনের পরও জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করার সিদ্ধান্ত নেন। কিন্তু দলীয় লেজুর বৃত্তির বাইরে স্বাধীনভাবে কাজ করলে রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন উমামা। অনলাইন ও অফলাইনে তার উপর ভয়াবহ চাপ সৃষ্টির অভিযোগ তুলেছেন তিনি। শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে সারা দেশে বন্ধ এনবিআরের সব সেবা। চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে আজও কর্মসূচি চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার রাজস্ব ভবনের সামনে অবস্থান শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। জানায়, সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী তারা, তবে এর আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের। এনবিআরের পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল। তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আমরা চাই একটা এনবিআর, যেখানে একটা সৎ শাসন প্রতিষ্ঠিত হবে, একটা যৌক্তিক সংস্কার হবে, আন্তর্জাতিক মানদণ্ডের একটা এনবিআর আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এবং আমাদের পিছু আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা চাই বৈষম্যহীন এনবিআর, এটাই আমাদের একমাত্র চাওয়া। বিকেলে রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের সাথে সমস্যা নিরসনে আলোচনা বসতেও আগ্রহী তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমরা জুলাই মাস আসার পূর্বেই তার অপসারণ চাই, কারণ আমরা পুত পবিত্র হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করতে চাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, 29 জুন থেকে সারা দেশের সব দপ্তর থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হবে, তবে আন্তর্জাতিক যাত্রী সেবা চালু থাকবে। জুলাই
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে দৈনিক ২৫০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। তাই দ্রুত আলোচনা করে অচলাবস্থার অবসান চান তারা। শনিবার রাজধানীর একটি হোটেলে শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে তারা কথা বলেন। এ সময় তারা বলেন, এনবিআর চেয়ারম্যানের অপসারণ কোনোভাবে কাম্য নয়। প্রায় ১ মাস ধরে চলা এনবিআর কর্মীদের আন্দোলনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে আমদানি রপ্তানি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো। দিন দিনে অবস্থা আরও ঘনীভূত হলে শনিবার সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী নেতারা। এ সময় জানানো হয়, কলমবিরতির ফলে প্রতিদিন ২৬০০ কোটি টাকার ব্যবসা ব্যাহত হচ্ছে। বন্দরে সময়মতো খালাস করতে না পারায় নষ্ট হচ্ছে কাঁচামাল। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে এনবিআর কর্মীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান তাদের। ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাপশন হচ্ছে, এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনর্মাস। সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। এদিকে চেয়ারম্যানের পদত্যাগ সহ কয়েকটি দাবিতে আজও কলমবিরতিতে এনবিআর কর্মীরা। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবির কোনো যৌক্তিকতা নেই। যে আপনি চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন, তাইলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনায় বসবো। হু আর ইউ টু ডিসাইড? তো কালকে বলবো যে আপনার এই মেম্বার সাহেবকে রিমুভ করেন, পরশুদিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন, তারপরে তার সাবঅর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করবে। এটা তো হতে পারে না। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্বি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা কিছুই না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। দেশের আমদানি রপ্তানি ও অর্থনৈতিক অবস্থাকে সচল রাখতে কোনো পূর্ব শর্ত ছাড়াই শাটডাউন কর্মসূচি সহ সব কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তিটির মেয়াদ। তাই পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতের বিপক্ষে এখনই আওয়াজ তুলতে হবে। ফারাক্কার বিরূপ প্রভাব ও বাংলাদেশের স্বার্থরক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে কাজ চলছে। শনিবার রাজধানীতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির এক সেমিনারে এসব কথা জানান বক্তারা। গঙ্গার পানি নিয়ে দ্বন্দ্ব ও বাংলাদেশে পরিবেশগত দুর্যোগ মোকাবিলা শীর্ষক আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সেমিনার। এতে যোগ দেন দেশ বিদেশি বিশেষজ্ঞরা। বৈষম্যমূলক চুক্তি হয়েছিল 30 বছরের জন্য। শনিবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে এ সেমিনারে উঠে আসে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ ভারতের মধ্যে সৃষ্ট সমস্যা এবং এর সমাধানে করণীয় নানা বিষয়। ফারাক্কা বাঁধ প্রতি বছর বিলিয়নস অফ ডলার্স আমাদের ইকোলজিক্যাল, ফিনান্সিয়াল, অকুপেশনাল, ট্রেডিশনাল সব রকম ধরনের ক্ষতি করতেছে। যে ফাঁদ আমাদের জন্য পাতা হয়েছিল, এখন তাদের জন্য সেটাও আবার মরণ ফাঁদ হয়ে যাচ্ছে। বাংলাদেশের নদ নদী, পরিবেশ এবং জনজীবনে এ বাঁধের বিরূপ প্রভাব নিয়ে কথা বলেন বক্তারা। জানান, ফারাক্কা খুলে দেয়ায় প্রায়ই দেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়, নষ্ট হয় ফসল। আগামী বছর গঙ্গা চুক্তি নবায়ন হচ্ছে, তাই এখনই জাতিগতভাবে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। বেশি দিন নাই, আবার যখন ফারাক্কা চুক্তি হবে 2026-এ, আপনাদের প্রিপারেশন কি? আবারও কি আপনারা ওখানে এই কথাটা তুলবেন না যে এমন একটা আমরা ট্রিটি চাই যেখানে গ্যারান্টি ক্লজ থাকবে, আরবিট্রেশন ক্লজ থাকবে, যেখানে দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে। পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন বিশেষজ্ঞরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া রাখাইন করিডোর, স্টারলিংকের সাথে চুক্তি, কাতার ও তুরস্কের অস্ত্র তৈরি কারখানা স্থাপনের তৎপরতা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ থেকে। শনিবার বিকেলে বন্দর পৌঁছানোর পর বাম দলগুলোর সমাবেশের মাধ্যমে শেষ হয় এই রোড মার্চ। এই সময় দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। হাতে নানা প্ল্যাকার্ড আর মুখে স্লোগান। ঢাকা থেকে আসা রোড মার্চ চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেট এলাকায় এসে পৌঁছায় শনিবার বিকেল 5টায়।
বন্দরের এনসিটি ও রাখাইনে করিডোর দেওয়ার জোর প্রতিবাদ জানান রোড মার্চে অংশগ্রহণকারীরা। বলেন, বন্দরের মতো একটি লাভজনক প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষ না করে উল্টো বন্দরকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার পায়তারা চলছে, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। আমাদের বন্দর নিয়ে যদি এই ধরনের সাম্রাজ্যবাদী কোনো চক্রান্ত করা হয়, এই ধরনের বেসরকারীকরণের যদি কোনো চক্রান্ত করা হয়, আমরা এটার বিরুদ্ধে আসলে রুখে দাঁড়াবো। বন্দর এবং আমাদের দেশের যারা এই বিষয়ে পড়াশোনা করছে তাদেরকে আসলে ধীরে ধীরে বিশেষজ্ঞ করে তোলা। পরে কমিউনিস্ট পার্টি চট্টগ্রামের সভাপতি অশোক সাহার সভাপতিত্বে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। এতে বিভিন্ন বাম দলের কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। অন্তর্বর্তী সরকার এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড নিয়ে বেশি ব্যস্ত বলে অভিযোগ করেন তারা। হাজার হাজার মানুষ সংহতি জানিয়ে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা ঠিক নয়, ওইটা ভুল পদক্ষেপ। আমরা তাই পরিষ্কার বলি, 1 সেকেন্ড দেরি না করে ঘোষণা দেন, আমরা বন্দর লিজ দেব না। সংস্কার প্রয়োজন, তারপরে একটা নির্বাচন দেবে, কিন্তু ইউনিয়ন সরকার সে পথে হাসবেন না, তার এখতিয়ার বহির্ভূত ভাবে। সমাবেশের শেষ দিকে ছাত্র ইউনিয়ন ও উদীচীর দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, এতে আহত হয় একজন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আগস্টে সড়কে নামছে বুয়েটের নকশা করা অটোরিকশা। শুরুতে ঢাকা দক্ষিণের পল্টন ও ধানমন্ডি এবং উত্তরা সিটির উত্তরা এলাকায় চলবে সব রিকশা। সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 30 কিলোমিটার, দাম 2 লাখ টাকার মধ্যে। প্রশিক্ষণপ্রাপ্ত চালকরা পাবেন এই বাহন। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে ভূমিকা রাখায় রিকশা চালকদের জন্য এই উদ্যোগ। গুলশানে উত্তর সিটির নগর ভবনের সামনে চালিয়ে দেখা হচ্ছে বুয়েটের নকশা করা ই রিকশা। হাইড্রোলিক ব্রেক, নির্ধারিত গতিসীমা সহ বেশ কিছু উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য রাখা হয়েছে এই বাহনে, যা নেই বাজারে প্রচলিত অটোরিকশায়। এই রিকশা সড়কে চলার আগে ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে চালককে নিতে হবে লাইসেন্স এবং প্রশিক্ষণ। একটি জাতীয় পরিচয়পত্রের অধীনে কেনা যাবে 3টি অটোরিকশা। এর আগে দুর্ঘটনা প্রবণতা সহ বেশ কিছু কারণে কয়েকবার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলেও সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে বারবারই। এবার বুয়েটের তৈরি অটোরিকশার অনুমোদন দিতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন, যদিও নতুন অটোরিকশার জন্য নির্ধারণ হয়নি চার্জিং স্টেশন। একটা ফরম্যাটে নিয়ে আসা, এই যানবাহনগুলোকে রেজিস্ট্রেশন করা এবং যারা এইগুলো চালাবে তাদেরকে লাইসেন্স দেয়া, তাহলে তারা হবে কি একটা রেগুলেশনের আওতায় থাকবে এবং কোথাও কোনো সমস্যা হলে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। ই রিকশা নামানোর আগে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। এজন্য 54 লাখ টাকা ব্যয়ে 300 প্রশিক্ষক তৈরি করা হচ্ছে। তাদের মধ্যে পুলিশ সদস্যদের পাশাপাশি থাকবেন বৈষম্য বিরোধী আন্দোলনের 175 শিক্ষার্থী। গ্র্যাজুয়ালি এই প্রথম রিকশাগুলো যারা কিনবেন তারা মার্কেটে নামতে থাকবেন এবং অন্য রিকশাগুলো গ্র্যাজুয়ালি এখান থেকে ফেজ আউট হবে। সেটা পুরো ফেজিং আউটটা একদম সায়েন্টিফিক এবং গ্র্যাজুয়াল প্রসিডিউর শুরু করবো, কোনো জোর জবরদস্তির মধ্যে আমরা যাবো না, এটা একটা বড় বিষয়। আর এইসব রিসপেক্টেড জোন থেকেই আমরা যারা রিকশা চালাচ্ছেন তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে রিকশাগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা প্রায়োরিটাইজ করবো। প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় বুয়েটের ই রিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এখন যেরকম কোনো নিয়ম নেই, তো আপনি চাইলেই কালকেও 10,000 রিকশা ঢুকে দিতে পারবেন ঢাকায়। তো এইটা আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে এবং এটার এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয় কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা আর থাকবে না। নতুন ই রিকশা চলাচল করা সড়কগুলো থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হবে বর্তমানে চলাচল করা অটোরিকশাগুলো। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের জনসচেতনতামূলক কার্যক্রমে সাফল্য আসেনি, তাই এডিস মশার বংশবিস্তার রোধে আবারও অভিযান, জরিমানায় নজর দিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছে দক্ষিণ সিটি, আর উত্তরে 4 ম্যাজিস্ট্রেট দিয়েই চলবে অভিযান। ধানমন্ডির 7 নম্বর রোডে সরকারি কর্মকর্তাদের কোয়ার্টারের পেছনে জমে থাকা পানিতে জন্মেছে এডিসের লার্ভা। এসব লার্ভা ধ্বংস করা হয় দক্ষিণ সিটির কর্মীদের অভিযানে।
ডেঙ্গু মৌসুমকে কেন্দ্র করে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত লার্ভা নিধন কার্যক্রম চালাচ্ছে ২ সিটি কর্পোরেশন। তবে বাসাবাড়ির ভেতরে জমে থাকা পানির লার্ভা ধ্বংসে বেগ পেতে হচ্ছে মাঠকর্মীদের। কিছু কিছু বাড়ি আছে, এগুলোর যে বারান্দার মধ্যে ওনারা টবগুলা দেয়, টবগুলার মধ্যে বৃষ্টির পানি জমে থাকে, ওনাদেরকে আমরা সতর্ক করি। কীটতত্ত্ববিদেরা বলছেন, ঢাকার বেশিরভাগ এলাকাতেই মশার ঘনত্ব ব্লুটো ইন্ডেক্স ২০-এর বেশি, ফলে এবার ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হওয়ার শঙ্কা তাদের। গবেষণার যে মডেল, সেখানে আমরা এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, এই কয়েকটি প্যারামিটারকে নিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি করি, সেই ফরকাস্টিং মডেলে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছরের জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭৯৮ জন, যার মধ্যে মারা যান ৮ জন। তবে এ বছরের জুনে ভর্তি হয়েছেন ৫,০০০-এর বেশি, আর মারা গেছেন ১৮ জন। মে মাস থেকেই জনসচেতনতা কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন, কিন্তু খুব একটা সুফল না পাওয়ায় আবারও অভিযানের দিকেই ঝুঁকছে ২ সিটি। ৪ জন ডেডিকেটেড আমাদের কি বলে ম্যাজিস্ট্রেট আমরা অলরেডি মাঠে আছেন, তারা ডেইলি কাজ করছেন। ডিজাস্টার হলে এটা মোকাবেলার যতটুকু কাজ সেটা আমরা করেছি, কিন্তু ডিজাস্টারের জন্য আমরা বসে নাই। ডিজাস্টার যেন না হয় সেই জন্য আমরা অ্যাক্টিভিটিগুলো আমরা করছি। একই সঙ্গে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১০ জন ম্যাজিস্ট্রেটের জন্য 10টি অঞ্চলের আমরা পত্র দিয়েছি। মোবাইল কোর্ট করার জরিমানা পর্যায়ে যাওয়ার আগে আমরা যেটা তাদেরকে নির্দেশনা দিয়েছি, বিশেষ করে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং আমাদের অন্য কর্মকর্তা যারা ফিল্ডে যাচ্ছেন, যে আমরা প্রথমে সব মানুষকে সচেতন করতে চাই, এই জন্য আমরা লিফলেট দেওয়ার জন্য বলেছি। ২০২৪-২৫ অর্থ বছরে মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির বরাদ্দ ৪৩ কোটি ৭৫ লাখ টাকা, আর উত্তরের বরাদ্দ ১১০ কোটি টাকা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পুলিশ জানায়, কিছুদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন ওই নারী। বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন ফজর আলী। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজর আলীকে আটক করে মারধর ও ঘটনার ভিডিও ধারণ করে। পরে ফজর আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এদিকে শনিবার রাতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। চট্টগ্রামের জেনারেল হাসপাতালে ১ মাসের বেশি সময় ধরে মিলছে না জলাতঙ্ক রোগের টিকা। মরণঘাতী ভাইরাসের টিকা না পেয়ে আতঙ্কে ভুক্তভোগীরা। সময়মতো টিকা না দিলে প্রাণহানির শঙ্কা করছেন চিকিৎসকরা। টিকা আনতে ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করা হচ্ছে, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ২০৩০ সালের মধ্যে জলাতঙ্কমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। জেলা ও উপজেলা হাসপাতালে দেয়া হয় বিনামূল্যে জলাতঙ্কের টিকা, কিন্তু গেল ১ মাস ধরে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে নেই জীবন রক্ষাকারী এই টিকার সরবরাহ। গেল মে মাসে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে কুকুর, বিড়ালের কামড় কিংবা আঁচড় খেয়ে টিকা নেন ৭৭৬ জন নারী পুরুষ, আর চলতি মাসের এ পর্যন্ত তা দাঁড়িয়েছে ১৫০০-এ। সরবরাহ না থাকায় টিকা দিতে পারছে না রোগীদের। পোষা বিড়ালকে টিকা দিতে না পারায় আতঙ্কে আছেন অনেকেই। রয়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাতের ভয়ও। বিন্দুমাত্র কোনো টিকা নাই, তো আমরা আসলে অনেক ভোগান্তির শিকার হই। ৪ জন একত্রিত না হলে আমরা টিকাটা দিতে পারি না। হাসপাতালে আসছি টিকার জন্য, এখানে ফ্রি টিকা দিচ্ছে না, আমাদের থেকে টাকা নিয়ে তারপর টিকা দিচ্ছে আর কি। চিকিৎসকরা বলছেন, জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে দ্রুত টিকা নেওয়া জরুরি, অন্যথায় প্রাণহানির আশঙ্কা আছে। একমাত্র প্রতিরোধ আছে, কোনো চিকিৎসা এ পর্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতিতে আবিষ্কার হয় নাই। তাই এই রোগের আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য। একমাত্র চিকিৎসা হচ্ছে এটা প্রিভেনশন। এদিকে টিকা সরবরাহ কখন স্বাভাবিক হবে তা বলতে পারছে না কেউই। যদি কোনো প্রাণীর কামড়ে আমাদের এখানে রোগীরা আসে, তা তাৎক্ষণিকভাবে তাদেরকে আসলে এই ব্যবস্থাটা করাটা অত্যন্ত জরুরি। তো আমরা চেষ্টা করছি ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করে এই বিষয়টা দ্রুত সমাধান করার জন্য। কুকুর, বেড়ালের পাশাপাশি শেয়াল ও বাদুড়ের কামড়েও হতে পারে জলাতঙ্ক রোগ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, প্রায় ১ মাস ধরে হাসপাতালে টিকার কোনো সরবরাহ পাওয়া যাচ্ছে না, কর্তৃপক্ষ এ বিষয়ে কি জানিয়েছে?
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা আসলে এই সংকটটি যেটি মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে সেটি গত বছরের অক্টোবর নভেম্বর দিকে হয়েছিল। তখন আসলে যেটি বলা হয়েছিল যে জলাতঙ্কের যে ভ্যাকসিন আসলে বাংলাদেশে হাসপাতালগুলোতে সরবরাহ করা হয় সেটি কি প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকে বাংলাদেশ, কিন্তু সেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিনামূল্যে সে ভ্যাকসিন মিলছে না। ফলে তখন থেকেই সেটি আসলে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ কেনার চেষ্টা করছে এবং সেটি কিনে সে গত বছরের যে সংকট ছিল সেটি মোকাবেলা করেছে। কিন্তু সেই সংকটটি এই বছর মাঝামাঝিতে এসে সে আবারও দেখা দিয়েছে এবং চট্টগ্রামের স্বাস্থ্য কর্মকর্তারা বা স্বাস্থ্য প্রশাসন যারা আছেন, সিভিল সার্জন কার্যালয় থেকে যারা আছেন তারা বলছেন যে তারা এই সংকটের কথাটি ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছেন এবং সেই মোতাবেক তারা চাহিদাও পাঠিয়েছেন প্রায় 5,000 ভ্যাকসিনের। সেটি তারা আশা করছেন এই মাসে অর্থাৎ আগামী মাসের শুরুতে সেই সংকটটি কেটে যাবে। তবে এখন পর্যন্ত টিকা না থাকার কারণে প্রতিদিনই আসলে দূর দূরান্ত থেকে অর্থাৎ চট্টগ্রামের যে 15টি উপজেলা এবং নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে সেই 41টি ওয়ার্ডের যে জলাতঙ্কের ভ্যাকসিন সেটি চট্টগ্রামের জেনারেল হাসপাতাল থেকে আসলে দেওয়া হয়ে থাকে। ফলে একমাত্র জলাতঙ্ক ভ্যাকসিনের কেন্দ্র বলা চলে এই হাসপাতাল। ফলে বিভিন্ন এলাকা থেকে রোগীরা আসছেন, তারা আসলে টিকা না পেয়ে ফেরত যাচ্ছেন এবং বেসরকারিভাবে আসলে তাদেরকে টিকা কিনতে হচ্ছে। জলাতঙ্কের 3টি ডোজের টিকা দিতে হয়, যেটি প্রতিটি আসলে বেসরকারিভাবে 300-350 টাকা করে কিনতে হয়। এছাড়া আরেকটি প্রতিষেধক দিতে হয় যেটি ইমিউনিগ্লোবালিন, সেই টিকাটি আসলে 700 টাকা করে নিতে হয় বাইরে থেকে। ফলে যারা একটু বিত্তশালী তারা হয়তো কিনতে পারছেন, কিন্তু যারা গ্রামগঞ্জ থেকে আসলে নিম্নআয়ের মানুষ আসছেন, বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে, তাদেরকে আসলে নিজ টাকা খরচ করে কিনতে হচ্ছে, যেটি তাদের কাছে এক ধরনের দুর্ভোগ মনে হচ্ছে। তারা বলছে সরকারিভাবে এই টিকার সরবরাহটি যাতে দ্রুত যে সংকট রয়েছে সেই সংকটটি কাটানো হয়। জলাতঙ্ক রোগের টিকার সংকট দেখা গেছে চট্টগ্রামের জেনারেল হাসপাতালগুলোতে, জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আমের উৎপাদন ভালো হলেও সুফল পাচ্ছেন না চাষিরা, রপ্তানিতেও নেই আশানুরূপ সাফল্য। চলতি মৌসুমে 38টি দেশে 5,000 টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও এখনও পর্যন্ত হয়েছে মাত্র 935 টন। আধুনিক প্যাকেজিং হাউসের স্বল্পতা, কোয়ারেন্টাইন প্রক্রিয়া ও অধিক বিমান ভাড়া বড় প্রতিবন্ধকতা বলছেন সংশ্লিষ্টরা। সুফল পেতে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। দেশে এখন আমের ভরা মৌসুম, কিন্তু ফলন ভালো হলেও ঈদের দীর্ঘ ছুটি সহ নানা কারণে এবার আমের বেচাকেনা তেমন জমে ওঠেনি, বাড়ছে না রপ্তানিও। চাষিরা বলছেন রপ্তানির জন্য আম সংরক্ষণের সঠিক ব্যবস্থা নেই। রাজধানী ছাড়া অন্য কোথাও তেমন শীতলীকরণ সুবিধা নেই, ফলে আন্তর্জাতিক মান অনুযায়ী প্যাকেজিং ও গ্রেডিং করা যাচ্ছে না। রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য সরকারি প্রকল্প থাকলেও এর সুফল তেমন মিলছে না। রপ্তানি আমরা ফ্রেশ আম করব না আসলে প্রসেস করব, এই ব্যাপারগুলো কিন্তু পরিষ্কার হতে হবে চাষিদের ক্ষেত্রে। কারণ আমরা যদি প্রসেসে যাই তাহলে আমরা নার্সিং খরচটা কমে যাবে আমাদের, তাহলে আমাদের উৎপাদন খরচ কমলো, আমরা চাষিরা বাঁচলাম। আম রপ্তানিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে দাবি প্রকল্প পরিচালকের। জানান সঠিক সময়ে কার্গো ভাড়া সহ সার্বিক বিষয় নিয়ে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। এয়ার ফেয়ারটা আনস্টেবল থাকে, কখনো অনেক বেড়ে যায়। আর একটা বিষয় হলো যে এয়ার স্পেস পাওয়া যায় না, এয়ার স্পেসটার একটা সমস্যা আছে। এই দুইটাই হলো এখন মেজর প্রবলেম। এই দুইটা মেজর প্রবলেম যদি কাটিয়ে ওঠা যায় তাহলে আমাদের মনে হয় ভালো হবে। আবার এবার আমাদের একটা গুড সাইন আছে, এবার কাতারে আমাদের ম্যাঙ্গো এক্সপোর্ট হচ্ছে। রপ্তানির জন্য কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আম চাষাবাদের ধরনের পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। আম কূটনীতি আমাদেরকে বাড়াতে হবে, উৎপাদন এলাকা পরিদর্শন করাতে হবে এবং সেখানে দেখাতে হবে যে আমাদের যে আম সেটা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস অনুসরণ করা হয় এবং আম যেটা রপ্তানি করা হয় এটা উন্নত মানের এবং ভালো আম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর আমের উৎপাদন হতে পারে 28 লাখ টনের বেশি। গত বছর রপ্তানি হয়েছিল মাত্র 1,321 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।